শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে মেলে গৌরবদীপ্ত আত্মপরিচয়, দেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের তাগিদ। বৈষম্যহীন বাংলাদেশের ক্ষেত্রে ঐক্যের প্রধান শর্ত হচ্ছে বৈষম্যহীন রাজনীতি, মানে যে রাজনীতি বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে। নির্ধারিত সময়ের ১ দশক পরও কাজ শেষ হয়নি পূর্বাচল প্রকল্পের, নিশ্চিত করা যায়নি পানি ও পয়ঃনিষ্কাশন সহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা। যেগুলি সুযোগ সুবিধা থাকার কথা ওগুলো হচ্ছে না, বিদায় মনে করেন এই যে বাড়িঘর এগুলো হচ্ছে না। বিদ্যুতে নাই, আবার আপনার গ্যাস নাই, মানুষ আইসা যে থাকবে এরকম পরিবেশটা এখন এই পাটটায় সৃষ্টি হয় না। চতুর্থ কিস্তির ঋণ ছাড়ের আলোচনা করতে ঢাকায় আসছে IMF মিশন। অর্থ মন্ত্রণালয় সহ নানা প্রতিষ্ঠানের সাথে হবে ধারাবাহিক বৈঠক, সীমাবদ্ধতা তুলে ধরার পরামর্শ। কক্সবাজারের টেকনাফে বাবাকে না পেয়ে 14 বছরের ছেলেকে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া। অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ অস্বীকার পুলিশের। প্রথমত খাটের থেকে তুলাই দিছে, মারে, তারপর নিয়ে গেছে। এরকম যাতে আল্লাহ হয় এরকম আমরা সুস্থ বিচার চাই। স্বীকার করছে যে তার বাবা তাকে এই অস্ত্র দিয়েছে, এই জন্য আমরা তাকে ওখানে আমরা ফোন থেকে ধরছি। কুমিল্লায় শিল্প কারখানায় বর্জ্য মিশ্রিত পানিতে দূষিত হচ্ছে পরিবেশ, প্রতিবেশ ছড়াচ্ছে নানা রোগ। একে অপরকে দুষছে ইপিজেড ও সিটি কর্পোরেশন। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পৃথিবীর মানচিত্রে একটি নতুন ভূখণ্ডের স্বীকৃতি আদায়ের মাস। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলার দামাল সন্তানদের ছিনিয়ে আনা বীরত্ব গাথা অর্জনের মাস ডিসেম্বর। কয়েক মাস আগে ছাত্র জনতার বিজয়ের পর এবারের বিজয়ের মাসে থাকছে নতুন উদ্দীপনা। দেশে শান্তি শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়নে গণতন্ত্রের যে প্রত্যাশা, তাও ধ্বনিত হবে দেশবাসীর মুখে। বাঙালির হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা 1971 সালের মুক্তিযুদ্ধ, যার গৌরবোজ্জ্বল সমাপ্তি 16 ডিসেম্বর। বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 24 বছরের পাকিস্তানি শাসন শোষণ পদানত হয় রক্তক্ষয়ী যুদ্ধে, লিখিত হয় বীরত্ব গাথা। বিজয়ের পূর্ব মুহূর্তে দেশীয় দোসর রাজাকার আলবদর আল শামসের সহযোগিতায় মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাযজ্ঞে মেতেও শেষ রক্ষা হয়নি হানাদার বাহিনীর। গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয়ে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাংলাদেশ। 71-এর মুক্তিযুদ্ধ ছিল একটা দীর্ঘ লড়াইয়ের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ পর্ব। বাংলাদেশের মানুষ লড়াই করেছেন একটা স্বাধীন দেশের জন্য, একটা বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, একটা সংবেদনশীল মানবিক সমাজ তৈরির জন্য। তো সেটা পূর্ণ হয় নাই। যে 71-এর মুক্তিযুদ্ধ যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যই 24-এর গণঅভ্যুত্থানের শক্তিটা তৈরি হয়েছে। বিজয় দিবস ঘিরে প্রতি বছরই আরম্ভ থাকে ডিসেম্বর মাস জুড়ে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এবারের বিজয় উদযাপন হবে নতুন উদ্দীপনায়। সরকারি বেসরকারি আয়োজনে এবারের প্রত্যয় ভিন্ন। অভ্যুত্থানের পর বৈষম্যহীন দেশ গড়ার যে স্বপ্নযাত্রা শুরু হয়, সেটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দাবি সবার কণ্ঠে। মুক্তিযুদ্ধের সংগঠক ইতিহাসবিদদের মতে এমন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন জাতীয় ঐক্যের। বৈষম্যহীন বাংলাদেশের ক্ষেত্রে ঐক্যের প্রধান শর্ত হচ্ছে বৈষম্যহীন রাজনীতি, মানে যে রাজনীতি বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে। যেমন আমাদের তো অনেক রকম বৈষম্য আছে, শ্রেণী বৈষম্য আছে, ধর্মীয় বৈষম্য আছে, জাতিগত বৈষম্য আছে, লিঙ্গীয় বৈষম্য আছে। সেই জন্য বৈষম্যহীন বাংলাদেশের লড়াইটা হচ্ছে সকল মানুষের, কিন্তু এখানে রাজনৈতিক বা অর্থনৈতিক সেই সব শক্তি আসবে যারা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে। তো এই আকাঙ্ক্ষাটা জনগণের, সেই আকাঙ্ক্ষার পক্ষে লড়াই এবং শক্তিটা বাড়ানোই হচ্ছে আমাদের কাজ। বিজয়ের মাসে বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত হবে দেশবাসী। শ্রদ্ধা ভালোবাসায় মাথা নোয়াবে অগণিত বীরদের প্রতি।
নানা আয়োজনে ধ্বনিত হবে বিজয় গাথা আর সকল বাংলাদেশের স্বপ্ন। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বিজয় দিবস উপলক্ষে র্যালির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। যাচ্ছি তার কাছে। রেদওয়ান, নতুন বাংলাদেশে প্রথম বিজয়ের মাসে কি বলছেন শিক্ষক শিক্ষার্থীরা? সবশেষ তথ্য জানাবেন। অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান উপস্থিত রয়েছেন। মাননীয় প্রভাস চ্যান্সেলর সোহার, বিজয়ের এই মাহাত্ম্যপূর্ণ মাস, বিজয়ের মাস ডিসেম্বর উদযাপনে কিন্তু সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছেন অপরাজয় বাংলার সামনে এবং সেখান থেকেই একটি বিজয় র্যালি নিয়ে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেছেন। সেই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে অপরাজয় বাংলা চত্বর প্রদক্ষিণ করে কিন্তু তারা এই স্মৃতি চিরন্তনে এসে জড়ো হয়েছেন এবং বেশ কয়েকটি হলের শিক্ষার্থী সহ শিক্ষক কর্মচারীরা কিন্তু এই বিজয় মিছিলে অংশ নিয়েছেন এবং শিক্ষক শিক্ষার্থীরা যেটি বলছেন যে আসলে সেই যে বিজয়ের মাহাত্ম্য সেটিকে উদযাপন করার আসলে কোনো বিকল্প নেই। সেই জন্যই মূলত এই আয়োজন, এই বিজয় র্যালি। এই বিজয় র্যালি থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি প্রফেসর অধ্যাপক নিয়াজ আহমেদ খান তিনিও কিন্তু এই যে বিজয় র্যালি সেটির কিন্তু তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি আমাদের সাথে কথা বলে যেটি জানিয়েছেন যে আসলে এই শহীদদের যে রক্তের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু তারা এই স্বাধীনতার উদযাপনেই কিন্তু তারা আসলে এই বিজয়ের প্রথম দিনেই কিন্তু বিজয়ের মাসের প্রথম দিনেই কিন্তু তারা এই উদযাপনটি শুরু করেছেন। সেই সাথে সারা মাসব্যাপী কিন্তু তাদের উদযাপনের কথা, বিভিন্ন আয়োজনের কথা কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে এই স্মৃতি নিয়ন্ত্রণে কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আসলে এই যে বিজয় র্যালি সেটি কিন্তু শেষ করা হচ্ছে। এরপরই এখানে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান পরেই কিন্তু আসলে এখানে বিভিন্ন রকম যে কর্মসূচি সেটিকে ঘোষণা করা হবে। দর্শক, বিজয় দিবস উপলক্ষে মাসের প্রথম দিন র্যালির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। 2013 সালে শেষ হবার কথা যে প্রকল্পের 2024 সালের শেষেও সেটির বেশিরভাগ কাজই শেষ করতে পারেনি রাজুক। নিশ্চিত করা যায়নি অতি প্রয়োজনীয় নাগরিক সুবিধা। দফায় দফায় পরিবর্তন হয়েছে নকশা আর মেয়াদ। এ নিয়ে হতাশা, ক্ষোভ জমেছে গ্রাহকদের মধ্যে। প্রকল্পের কাজের ধীরগতির জন্য রাজুককে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। যদিও 2025 সালের জুনের মধ্যে সব কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় রাজীব আহমেদের রিপোর্ট। পূর্বাচল ঢাকার মধ্যে আরেক ঢাকা। কথা ছিল আধুনিক সব নাগরিক সুবিধা মিলবে এই উপশহরে, কিন্তু সেটি কথাই থেকে গেছে, বাস্তবায়ন হয়নি এখনো। রাজধানীর উপর চাপ কমাতে প্রায় 6000 একর জায়গা নিয়ে শুরু হয় পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ। 1995 সালে শুরু হয়ে শেষ হবার কথা ছিল 2013 সালের জুনে। তারপরও প্রায় এক যুগ পর কয়েকটি নির্মাণাধীন সহ বাড়ি উঠেছে মাত্র 150-র মতো। রাজুকের পরিকল্পনায় এই প্রকল্পের 30টি সেক্টরে আবাসিক প্লট হবে 21,000। গেল 28 বছরে প্রকল্পের নকশা বদলের সঙ্গে দফায় দফায় মেয়াদ বাড়ায় অস্বস্তি, দুশ্চিন্তায় আছে গ্রাহকরা। রোগী যদি অসুস্থ হয়, কাছে কোনো হাসপাতাল নাই, হয় খিলকেত লয়ে যাই, আনালে মানে বিভিন্ন টাকার দিকে লয়ে যাওয়া লাগে। বাড়ি ঘর করলে আপনার অনেক দূরে যেতে চাই লেখাপড়া করতে। এই যেগুলি সুযোগ সুবিধা থাকার কথা ওগুলো হচ্ছে না বিদায় মনে করেন এই যে বাড়িঘর এগুলো হচ্ছে না, নাহলে কিন্তু হয়ে যেত, অনেক আগে হয়ে যেত। সরজমিনে এসব অভিযোগের সত্যতাও মিলেছে।
পানি সরবরাহই নিশ্চিত করা যায়নি অন্তত ৬০ ভাগ এলাকায়। নেই পয় নিষ্কাশন, নিরাপত্তা, হাসপাতাল বা বাজারঘাট। বিদ্যুতে নাই, আবার আপনার গ্যাস নাই, পানি নাই, ওইভাবে বাজারঘাট নাই, মানুষ আইসা যে থাকবে এরকম পরিবেশটা এখন এই পাট্টায় সৃষ্টি হয় না। একটি পরিকল্পিত উপশহর প্রকল্পের ধীর গতির জন্য পুরো দায়ভার রাজুককে দিতে চান নগর পরিকল্পনাবিদরা। বলছেন, একদিকে প্রকল্পের কাঙ্ক্ষিত অবকাঠামোগত উন্নয়নের ধীর গতি, অপরদিকে বেসরকারি আবাসন কোম্পানিগুলো তাদের প্রকল্পগুলো অনেক দূর এগিয়ে নিচ্ছে। দুয়ে মিলে হতাশা ভর করেছে এই প্রকল্পের গ্রাহকদের মধ্যে। কেন্দ্রীয় ঢাকার উন্নয়ন নিয়ন্ত্রণ না করার কারণে আলটিমেটলি যেটা হলো যে পূর্বাঞ্চল এবং ঢাকার মাঝখানে পরিপূর্ণ অনেক ধরনের আবাসন হলো, পূর্বাঞ্চলটা এখনও সেই মানধাতার আমলেই পড়ে আছে। সেখানে এটা এখন এক ধরনের সরকারের উপরে বোঝা হয়ে গিয়েছে। পূর্বাঞ্চলে যে ইনভেস্টমেন্ট তার তুলনায় এখন পর্যন্ত রিটার্ন প্রাইস 0 বলা যায়। রাজুক যেন অবশ্যই খুব দ্রুততার সাথে সকল ধরনের নাগরিক পরিষেবা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করে। তবে এমন বাস্তবতার মাঝেও পূর্বাঞ্চল প্রকল্পের নাগরিক সুযোগ সুবিধা আগামী জুনের মধ্যে নিশ্চিত করার বিষয়ে আশাবাদী প্রকল্প পরিচালক। বিদ্যুৎ, পানি এবং এগুলো আমরা করে দেব, এবং রাস্তাঘাট, তারপর খেলার মাঠ, পার্ক, এই যে স্কুল, মসজিদ, এগুলো আমরা আগামী জুনের মধ্যে আমরা মানুষ যেন স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। প্লাস সিকিউরিটির বিষয়টাও আমরা কনসার্ন, যে কারণে আমরা থানা না হওয়া পর্যন্ত পুলিশ ফাঁড়ি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। প্রায় ৩০ বছরেও এই প্রকল্প কেন বাস্তবায়ন করা যায়নি তা তদন্তেরও দাবি করেছেন নগর পরিকল্পনাবিদরা। অপরিকল্পিত নগরায়নে না বিশ্বাস ওঠা রাজধানীর নাগরিকদের যে পরিকল্পিত উপশহরের স্বপ্ন দেখিয়েছে এই পূর্বাঞ্চল, সে স্বপ্ন কবে নাগাদ সত্যি হবে তা এখন দেখার অপেক্ষা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, পূর্বাঞ্চল, ঢাকা। আর্থিক খাত কোন দিকে যাচ্ছে? সংস্কার উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতি কতটুকু? সার্বিক দিক পর্যালোচনায় ঢাকায় আসছে IMF মিশন। সংকটের মধ্যেও শর্ত পরিপালনে ইতিবাচক মনোভাব আছে কিনা সেটি গুরুত্ব দেবে ঋণদাতা এই সংস্থা। $470 কোটি ঋণ পেতে একাধিক শর্ত দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সবকিছু ঠিক থাকলে মিলবে ঋণের চতুর্থ কিস্তির অর্থ। বিশ্লেষকরা বলছেন, তুলে ধরতে হবে পরিবর্তিত অবস্থা এবং সীমাবদ্ধতা। সংকটে দেশের অর্থনীতি, চলমান রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ে তৈরি হয়েছে স্থবিরতা, নড়বড়ে ব্যাংক খাত, বিনিয়োগেও হতাশা। অর্থনীতিকে টেনে তুলতে নানামুখী উদ্যোগ আছে, এজন্য দরকার পর্যাপ্ত অর্থ। এরই মধ্যে 8 থেকে $10 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি পেয়েছে সরকার। তবে 2022 সালে অনুমোদন মেলার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সঙ্গে 3 বছর মেয়াদী ঋণ চুক্তিতে রয়েছে বাংলাদেশ। এর মধ্যে ছাড় হয়েছে $470 কোটি ঋণের 3টে কিস্তির অর্থ। চতুর্থ কিস্তি ছাড় করতে ঢাকায় আসছে মিশন। ঋণ শর্ত পরিপালন এবং আর্থিক খাতের নানান দিক পর্যালোচনায় অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, পরিকল্পনা কমিশনের সঙ্গে হবে ধারাবাহিক বৈঠক। IMF এর যে প্রতিনিধি দল আসবে তাদের সঙ্গে আলোচনা করে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে তারা কতটুকু ছাড় দিতে রাজি থাকবে বা তারা বর্তমান অবস্থাটা কতটুকু উপলব্ধি করে তারা বুঝতে পারবে যে না, প্রচেষ্টা সত্ত্বেও এই যে তাদের যে শর্তাবলী ছিল এগুলো অর্জন করা সম্ভব হয় নাই। ঋণ পেতে একাধিক শর্ত দেয় এই ঋণদাতা সংস্থা। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজস্ব আদায় বৃদ্ধি এবং নির্দিষ্ট পরিমাণ রিজার্ভ সংরক্ষণ। তবে সেই শর্ত পরিপালনে ব্যর্থ হয়েছে NBR ও বাংলাদেশ ব্যাংক। যেখানে অনিশ্চয়তা থাকবে, গভর্নেন্সের ইস্যু থাকবে, সেখানে তো আমরা কালেকশন বলেন, গ্রোথ বলেন, সবই তো ঊর্ধ্বমুখী হওয়ার কথা না। ট্যাক্সের আইনগত পরিবর্তন, রেটগুলোর পরিবর্তন, সার্ভিস প্রোভাইড থেকে শুরু করে আমার বিকল্প বিরোধ নিষ্পত্তি, এই যে কম্বাটিং ট্যাক্স এভেশন, অনেক ইস্যু আছে। শুধু ঋণ চুক্তির আওতায় পাওয়া অর্থই নয়, পরিবর্তিত সময়ে চাপ সামাল দিতে সংস্থাটির কাছে বাড়তি চাওয়া হয়েছে আরও $3 বিলিয়ন। এই অর্থ দিয়ে পরিশোধ করা হবে সার এবং বিদ্যুতের বকেয়া। জ্বালানি তেল নিয়েছি বা বিদ্যুৎ নিয়েছি, এগুলা কিন্তু বকেয়া রয়ে গেছে অনেক। কাজেই জ্বালানি একটা গুরুত্বপূর্ণ খাত, কারণ জ্বালানি খাতে যদি আমাদের জ্বালানি বা বিদ্যুৎ আমদানি এটা যদি ব্যাহত হয় তাহলে কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড স্থির হয়ে যাবে। তাই ডিসেম্বরের শুরুতে 2 সপ্তাহের জন্য ঢাকায় আসবে IMF মিশন। সবকিছু ঠিক থাকলে ওই মাসেই ছাড় হবে চতুর্থ কিস্তির অর্থ।
রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিক মুন্নি সাহাকে বাসায় পৌঁছে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গতরাত 2:30টার দিকে ডিবি কার্যালয় থেকে একটি মাইক্রোবাসে করে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এর আগে গতরাত 9:30টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে জনরোষের মুখে পড়েন মুন্নি সাহা। সে অবস্থা থেকে তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায় পুলিশ। তখন ইনচার্জ মোহাম্মদ মোবারক হোসেন জানান, জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় লোকজন মুন্নি সাহাকে ঘিরে ধরে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে স্লোগান দেয় তার বিরুদ্ধে। এই অবস্থা থেকে উদ্ধার করে রাত 10:30টার দিকে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়। নিরাপত্তার স্বার্থে এমনটা করা হয়েছে বলে জানিয়েছে ডিবির একটি সূত্র। বর্তমানে মুন্নি সাহা 1 টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। 5 আগস্টের পর হত্যাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। মুন্নি সাহা আপনার জনগণ কর্তৃক আটক হয় আপনার এরশাদ বিল্ডিং এর নিচে সবজির দোকানের সামনে। আমরা সংবাদ পেয়ে ওনাকে জনগণের কাছ থেকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যাই, থানা নিরাপদ মনে না করে ডিবিতে হস্তান্তর করি। রাজধানীর বাড্ডায় সুবাস্তু নজর ভ্যালি শপিং মলে 4টি দোকান আগুনে পড়ে গেছে। ভোররাতে ফায়ার সার্ভিস জানায় বহুতল ভবনটির 5ম তলা পর্যন্ত মার্কেট, 3য় তলায় আগুনে 4টি কাপড়ের দোকান পুড়ে গেছে। আরও জানানো হয়, গত রাত 1:30টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি, এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। ভবনটির অগ্নি নির্বাপন ব্যবস্থা ভঙ্গুর উল্লেখ করে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, এর আগে একাধিকবার এ বিষয়ে নোটিশ দেওয়া হলেও তা আমলে নেয়নি মার্কেট কর্তৃপক্ষ। 4টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আগুনের যে সূত্রপাতটা আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে এটা ডাক লাইন ছিল, ডাক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে আমরা ফল ছাদের উপর দিয়ে গিয়ে বিভিন্ন জায়গা ছড়াই ফুলছে। অগ্নি নিরাপত্তার কিছু ত্রুটি আছে। এই ধরনের ভবনে অত্যাধুনিক যে সিস্টেমগুলো থাকার কথা, ডিটেকশন প্রোটেকশন সিস্টেম, এগুলাই কিছুই ছিল না। ক্ষয়ক্ষতি এখন বলা যাচ্ছে না। আমাদের আগুন নির্বাপন শেষে আমরা একটা রিপোর্ট নেব, এরপর বলা যাবে। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় আজ ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেবেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর 23 অক্টোবর চাঞ্চল্যকর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দপ্তর থেকে হাইকোর্টে বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। 31 অক্টোবর মামলার পেপার বুক পাঠের মধ্য দিয়ে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। 21 নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ হয়। এই মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। বিএনপির দাবি, ষড়যন্ত্র করে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক নেতাদের। হাইকোর্টের রায়ে বিএনপি নেতারা খালাস পাবেন কিনা তাও নির্ভর করছে আজকের রায়ের ওপর। বাবাকে না পেয়ে 14 বছরের ছেলেকে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে। 7ম শ্রেণীর ওই ছাত্রকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ পরিবার ও স্থানীয়দের। তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা, তবে অভিযোগ অস্বীকার করছে পুলিশ। টেকনাফের নীলা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র তৌসিফুল করিম রাফি 26 নভেম্বর ভোর রাতে দরগাপাড়ায় ঘরে ঘুম থেকে তুলে তাকে পাশে চাচার ঘরে নিয়ে অস্ত্র পেয়েছে বলে দাবি করে পুলিশ, যদিও ঘরের বাসিন্দাদের দাবি ভিন্ন। তুমি কে বলে যে আমি ওর বড় ছেলে, তাহলে এরা বলে যে তাহলে তোমার আব্বু নাই, তাহলে তুমি আসো। সবার সামনে তো ওকে ধরে প্রথমত খাটের থেকে তুলাই দিছে, মারে, তারপরে নিয়ে গেছে। রাফির বাবা রেজাউল করিম নীলা ইউনিয়ন পরিষদের মেম্বার এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান। তাকে না পেয়ে 14 বছর বয়সী ছেলেকে ধরে নিয়ে গেছে বলে দাবি পরিবারের ও স্থানীয়দের। কারো ক্ষতি করে থাকি বা আমার সাথে কোনো ধরনের আক্রোশ থাকে, আমার সাথে করুক, আমি অপরাধী, আমাকে করুক, কিন্তু আমার ছোট বাচ্চাকে করাটা ভালো হয়নি। ঘুমাইছিল, রাত্রে পুলিশ আসে বড় ভাইকে লাঠি মারে তুলে নিয়ে গেছে। আমার এই মাসুম বাচ্চার কি অপরাধ এইভাবে করা হলো? জনগণ, এই বাংলাদেশের জনগণের কাছে বিচার দিল। অস্ত্র মামলায় কিশোরকে গ্রেফতারের ঘটনা জানাজানির পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে টেকনাফে। তার মুক্তির দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। রাতে আধারে ওখান থেকে ঘুম থেকে উঠে তুলেও দেখে ওকে নিয়ে যায় পুলিশ। রাফির মামলা প্রত্যাহার করে
কারাগার মুক্তি করা হোক, এরকম যাতে আর না হয়, এরকম আমরা সুস্থ বিচার চাই। 28 তারিখ তার বার্ষিক পরীক্ষা ছিল, 2টা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারে নাই। গুরু নিজের নির্যাতন করি, নিজের কেস গরু ঋণ কম নেই। এই স্কুলে পড়ে ছেলে, এইগুলি নিয়ে তো কোনো সম্পর্ক থাকতে পারে না। পুলিশের দাবি, ইউপি মেম্বার তার ছেলে রাফিকে ব্যাগ ভর্তি একটি বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি, 40 রাউন্ড কার্তুজ পাশের ঘরে রাখতে পাঠিয়েছিল। তার বাবা অস্ত্রটি দিয়েছে তাকে এক স্থানে রাখার জন্য, লুকে রাখার জন্য। ও স্বীকার করছে যে তার বাবা তাকে এই অস্ত্র দিয়েছে, এই জন্য আমরা তাকে ওখানে ভিত্তিতে ধরছি। গ্রেফতার রাফিকে আদালতে হাজির করার পর আদালত তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। বাবার দেয়া নাম পেয়েছে কন্যা, তবে বাবার কোলে ওঠা হয়নি। জন্মের আগেই না ফেরার দেশে বরিশালের আলামিন রনি। জুলাই বিপ্লবে রাজধানীর মহাখালীতে নিহত হন তিনি। হত্যার বিচার চায় পরিবার। বাবু যখন আমার পেটে ছিল তখন সে বলছে আমাকে যে ছেলে সন্তান হলে নাম রাখবো আজান আর মেয়ে হলে নাম রাখবো রোজা। পিতার দেয়া রোজা নাম পেয়েছে কন্যা সন্তানটি, তবে আনন্দের পরিবর্তে পুরো পরিবারে বিষাদ। কারণ সন্তান জন্মের আগেই পৃথিবী ছেড়েছেন পিতা। ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে 19 জুলাই রাজধানীর মহাখালীতে প্রাণ হারান আলামিন রনি। তার মৃত্যুর 46 দিন পর মায়ের কোল আলোকিত করে আসে রোজা। যখন শুনছি আমি গর্ভবতী, সে খুব খুশি ছিল যে আমার সন্তান আসবে, আমি সন্তানরাই ভালোভাবে মানুষ করব। পরে ঢাকা বসে বাচ্চা হবার আগেই বাচ্চার জামা কাপড় কিনে রাখছিল। বরিশালের বানারীপাড়ায় নিজ বাড়ির সীমানাতেই চিরনিদ্রায় শুয়ে আছে আলামিন রনি। দরজা খুললেই দেখা যায় রনির কবর। দুঃখী মায়ের দিনরাত কাটে ছেলের কবরের সামনেই। পিজিতে যাইয়ে ডাক্তার পাইনি, আবার পিজিতে ফেরত লইয়েছি। ফেরত আইনে মনে কর 10 মিনিট রোজ ছিল না, কয়েক আমার শ্বাসকষ্ট খুব কষ্ট হয়, আমার একটা অক্সিজেন দাও। আমি সন্তান হারানোর ব্যথা আমি কার কাছে কম, আমার কারো মানুষ নাই। শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন মিম। সংসারের হাল ধরা রনিকে হারিয়ে অসহায় দুটি পরিবারই। জামাই মারা গেছে, অল্প বয়সে মেয়ে, ওর মনে তো অনেক কষ্ট। আর কষ্টটা তো আমরা বাক নিতে পারতেন, তো ওর মনের ভিতরেই। এখন ওরা নিয়ে তো আমি অনেক চিন্তিত আছি যে ওর ভবিষ্যৎ নিয়ে, যে ভবিষ্যৎ কি করবো না করবো, আমি তো খেটে খাওয়া মানুষ। দুই পরিবারের মাঝে মনস্তাত্ত্বিক দূরত্ব থাকলেও রোজাকে নিয়ে স্বপ্ন বুনছেন তার মা। সবকিছু ছাপিয়ে মেয়েকে গড়তে চান বিশুদ্ধ মানুষ হিসেবে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সাগরে নিম্নচাপের প্রভাবে গতকাল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। প্রভাব পড়েছে আবাদে, বাড়ছে শীতের দাপটও। এসব বিষয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। মুন্সিগঞ্জে তো আলুর আবাদ বেশি হয়, বৃষ্টিতে চাষাবাদে প্রভাব পড়েছে কতটা, সবশেষ জানাবেন। সোহার, আসলে দেখুন, খনার বচনে কিন্তু বলে যে যদি বর্ষে আগুনে রাজা যায় মাগুনে, অর্থাৎ অগ্রহায়ণ মাসে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু ফসলে যে আকাল পড়ে সেখানে রাজাকেও ভিক্ষাবৃত্তি করতে হয়। তারই একটি আশঙ্কা তৈরি হয়েছিল গত সন্ধ্যায় যখন আসলে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হয়। তবে আশার বিষয় যে রাতে কিন্তু সেই বৃষ্টি আর প্রকোপ আকারে ধারণ করেনি। সেক্ষেত্রে আসলে কৃষকদের জন্য খুব বেশি একটি শঙ্কার জায়গা তৈরি হয়নি। এবং যে বিষয়টি জানাতে চাই যে মুন্সিগঞ্জে কিন্তু 34,000 হেক্টর জমিতে আলুর এবছরে চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এখন এর মধ্যে কিন্তু আসলে 5,000 হেক্টর জমিতে কিন্তু আলুর চাষাবাদ ইতিমধ্যে কিন্তু বীজ রোপণ সম্পূর্ণ হয়েছে। এবং আমরা যে জমিতে রয়েছি সেখানেও কিন্তু আলু আবাদের যে প্রস্তুতি, অর্থাৎ জমি তৈরির প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছিল যে আসলে এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত যদি খুব ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে যেসব জমিতে বীজ রোপণ করা হয়েছে সেসব জমিতে যদি পানি জমে যায় তাহলে একটি শঙ্কার জায়গা তৈরি হবে। কিন্তু যেহেতু রাতে খুব বেশি একটি বৃষ্টিপাত হয়নি এবং কোথাও আমরা পানি জমে থাকার খবর এখন পর্যন্ত পাইনি, সেক্ষেত্রে আসলে অনেকটা শঙ্কা মুক্ত বলা চলে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে পরামর্শ সেটা হচ্ছে যে কোনো জমিতে এরপরও যে 5,000 হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে সেগুলোতে যদি আসলে কোথাও যদি পানি জমেও থাকে সেগুলো দ্রুত আর কি নিরসন করলে
তারপরে হয়তোবা সেক্ষেত্রে আসলে কোনো আর সমস্যা তৈরি হবে না। এছাড়াও যে বিস্তৃত জমিতে সবজির আবাদ হয়েছে সেই সবজিগুলোরও কিন্তু খুব বেশি একটা সমস্যা হয়নি এবং মুন্সিগঞ্জের কয়েকটি উপজেলায় কিন্তু 21,000 হেক্টর জমিতে কিন্তু যে ধানের আবাদ হয়েছিল বোরো এবং রূপা ধান সেগুলো কিন্তু আসলে ইতিমধ্যে হারভেস্ট হয়েছে। সেক্ষেত্রে আসলে কৃষির এই বছর খুব একটি গতকালের বৃষ্টিতে খুব একটি বড় প্রভাব পড়বে না বলে আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে। সোহার, ধন্যবাদ সাকিব আপনাকে। কুমিল্লায় শিল্প বর্জ্য মিশ্রিত পানিতে বিপর্যয়ের মুখে পরিবেশ প্রতিবেশ। এই পরিস্থিতির জন্য পরস্পরকে দুষছে ইপিজেড ও সিটি কর্পোরেশন। দুই সংস্থার রশি টানাটানিতে ভোগান্তি কমছে না মানুষের, স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা, চর্মরোগ সহ নানা ধরনের রোগবালাইয়ে আক্রান্ত তারা। কুমিল্লা ইপিজেডের যাত্রা শুরু হয় 2000 সালে। কেমিক্যাল মিশ্রিত পানি পরিশোধন করে তা খোলা জায়গায় ফেলার যে ব্যবস্থা, সেই ইটিপি প্লান্ট শুরুতে ছিল না এখানে। স্থানীয়দের দাবির মুখে 2014 সালে চালু হয় ট্রিটমেন্ট প্লান্ট। প্রায় 39 কোটি টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধনাগারটি রাসায়নিক ও জৈবিক পদ্ধতিতে প্রতিদিন কমপক্ষে 15,000 ঘনমিটার বর্জ্য পরিশোধন করতে সক্ষম। কিন্তু তারপরও দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানিতে সয়লাব আশপাশের জলাধার আর খালগুলো। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্থানীয়রা। আমাদের এলাকা মাছ হচ্ছে না, মাছ ঠিক আছে এখন মাছ চাষ করা যায়, কিন্তু আমাদের জমিতে ফসল হচ্ছে না এই কালো পানির কারণে। এই অসুবিধা আর কি, একেবারে অসুবিধা। আমাদের এলাকার মানুষ অসুস্থ হয়ে গেছে কিন্তু এই পানির কারণে। পানিতে নামতাম, খাইতাম বললেও খাইতাম পারি না, হানির গন্ধে কোন বিরাট অসুবিধা নেই। কোনো পরিবর্তন হয় না। আমরা শিশু বাচ্চারা এই হাঁফানি বেড়াম ইয়ে যাইতেছে এটার কারণে। যে আসে নাকের মধ্যে রুমাল দিয়ে চলে যায়, আত্মীয়তা করতেছে না। স্যানিটারি যে ফিটিংসগুলো এগুলো একদম মরিচে পড়ে জ্বলে যেতেছে। ঘরের যে টিনের ছালগুলা ওইগুলো একদম জ্বলে যেতেছে। যেগুলো যাওয়ার কথা ছিল 5 বছর 10 বছর, 1 বছরও টিকতেছে না। ইপিজেড কর্তৃপক্ষের দাবি, সিটি কর্পোরেশন এলাকায় খাল দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। পানি মোড়া পচা গরু ছাগল যা আছে সব আসে, এসে পচে এগুলো গন্ধর সৃষ্টি করে এবং যার কারণে মানুষজন চিন্তা করে যে এটা শুধু সিটিপি থেকেই আসে। সিটিপির দ্বারা কুমিল্লার জনগণ যাতে দূষিত শিকার না হয় এবং তাদের জমি আবার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে রাখবো। এই দাবি উড়িয়ে দিচ্ছে সিটি কর্পোরেশন। নগরবাসী পলিউশন করার কোনো সুযোগ নাই। শুধুমাত্র কুমিল্লা এলাকাতে ইপিজেড থেকে নির্গত বর্জ্যের মাধ্যমেই কুমিল্লা সিটি কর্পোরেশনের এই ইপিজেড এলাকা, ইপিজেড থেকে দক্ষিণাংশের যেটুকু পলিউটেড হয়েছে, দূষিত হয়েছে, এটার জন্য পরিপূর্ণভাবে ইপিজেড দায়ী। দূষিত বর্জ্যের প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। যেসব গ্রাম এই ইপিজেডের তল বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সকল গ্রামের যে পানি স্যাম্পলগুলো আমরা কালেকশন করে যদি এখানে বর্জ্যের অস্তিত্ব পাওয়া যায়, তাহলে এর সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। দিনাজপুরে অবৈধভাবে চলছে শতাধিক ইটভাটা। ব্যবহার হচ্ছে ফসলি জমির মাটি আর বনের কাঠ। কালো ধোঁয়ায় ঢাকা পড়ছে চারপাশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইমারত তৈরির একটি মৌলিক উপাদান ইট। দিন দিন এর উৎপাদন বৃদ্ধিতে বাড়ছে ইট ভাটায় চুল্লির ব্যবহারও। তবে অভিযোগ আছে বেশিরভাগ মালিকই মানেন না কোনো নিয়ম কানুন। বন উজাড়, কৃষির ক্ষতি ও দেশের ভূপ্রকৃতি ধ্বংস করে মাটি পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। ফলে কমছে গাছপালা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দেশে ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন সংক্রান্ত আইন, তদারকি এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কমছে না অবৈধ ইটভাটার দৌরাত্ম্য। লাইসেন্স ছাড়া ভাটা পরিচালনায় নিষেধাজ্ঞা আছে, অথচ দিনাজপুরে বেড়েই চলেছে সেই সংখ্যা। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, ভ্যাট অনুদান সব দেওয়ার পরেও লাইসেন্স নবায়ন করছে না কর্তৃপক্ষ। এছাড়া ভাটা চালু না করলে লোকসানের পাশাপাশি শত শত শ্রমিকের রোজগার বন্ধেরও অজুহাত রয়েছে তাদের। বিভিন্নভাবে টাকা পয়সা ম্যানেজ করে কিন্তু এই ভাটাগুলো চালায়। তাহলে এক একটা ভাটা
মালিক কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোটি কোটি টাকা ইনভেস্ট, কোটি কোটি টাকা কিন্তু তার ধূলিসাৎ হয়ে যাবে, সে কিন্তু পথে নামে যাবে। প্লাস এই যে একটা ভাটার সঙ্গে যে 1000 লোকের যে ভরণ পোষণ হচ্ছে সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার দাবি, অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এবছর আমাদের কাছে যে তথ্য আছে সেই হিসেবে 199টি ভাটা পরিচালনা করা হবে, বাকিগুলো চালু করা হবে কিনা এই তথ্যটা আমরা এখনো পাইনি, জানতে পেরেছি যে বন্ধ থেকে বাকিগুলো। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করবো অবৈধ ভাটায়। পরিবেশ মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী জেলার 13টি উপজেলায় প্রায় 200টি ভাটা রয়েছে। এর মধ্যে বৈধ কাগজ আছে মাত্র 77টির। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ইউটিউবে ভিডিও দেখে কমলা ও মালটা চাষ করে সাড়া ফেলেছেন গাজীপুরের 2 চাষি। গাছ থেকে নিজ হাতে ফল ছিঁড়ে খেতে বাগানে ভিড় করছেন অনেকে। ফল চাষ করে বেকারত্ব দূর করে তারা এখন স্বনির্ভর। উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও। মিশরীয় জাতের মালটা থোকায় থোকায় ঝুলছে গাছে। সফলতা পেয়েছেন গাজীপুরের শ্রীপুরের মতিউর রহমান। করোনার পর 2021 সালে 6 বিঘা জমি ইজারা নিয়ে বাগান গড়েন মতিউর। রোপণ করেন 500 মিশরীয় মালটার চারা। এবছরই প্রথম ফলন পেয়েছেন। এক একটি গাছে 8 থেকে 10 কেজি মালটা ফলেছে। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় 500 থেকে 600 টন মালটা লাগে, যার বর্তমান রেট হয়েছে প্রায় 15 থেকে 20 কোটি টাকা প্রতিদিন। ইউটিউব, ফেসবুক অনেক কিছু গবেষণা করার পরে তো মালটাটাই সিলেক্ট করলাম। যদি 250 টাকা কেজি বিক্রি হয় তাহলে 25 লক্ষ টাকা আসে বছরে। আমার এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত এই বাগানে খরচ হয়েছে 24 লক্ষ টাকা। পাশেই কমলা বাগান গড়েছেন একই এলাকার সবুজ। 100টি দার্জিলিং ও 50টি চায়না ম্যান্ডারিন জাতের গাছ আছে বাগানে। 2021 সালে তিনিও বাগান গড়েন। বছর দুয়েক পর থেকেই দেখা পান ফলের। সরাসরি অর্গানিক, কোনো ধরনের বিষমুক্ত। আমাদের এখানে কিন্তু ফেরোমন ফাঁদ দেওয়া হয়, যা ফল পরিপক্কর আগে এবং ফুল আসা থেকে কোনো ধরনের কীটনাশক আমাদের বাগানে আমরা স্প্রে করি না। সবুজ মতিউরের সাফল্য দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন বাগান করতে। পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পোকামাকড়, রোগবালাই এবং গাছের যে পুষ্টির চাহিদা রয়েছে সেটা পূরণ করার জন্য আমরা সর্বাত্মকভাবে কৃষকদের পাশে আছি। বাজার মূল্য যেহেতু ভালো পাওয়া যাচ্ছে, সেজন্য কৃষকরা খুবই আগ্রহী এই ধরনের সাইট্রাস জাতীয় ফসল চাষের ব্যাপারে। দৃষ্টিনন্দন বাগান দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। কেউ কেউ কিনছেন মালটা, কমলা। বাজার থেকে প্রিজারভেটিভ দেওয়া থাকে, অনেক কেমিক্যাল দেওয়া থাকে। এখানে বাগানে এসে আমরা হাতে ধরে পেরে নিতে পারতেছি। কমলাটা তো এখনো আমার খাওয়া হয় নাই, মাত্র আসলাম, এসে দেখেই মানে আমার এত ভালো লাগতেছে। বাইরে থেকে যে কমলাগুলো আসে ওইগুলা থেকে এগুলা মানে সেম একই ক্যাটাগরি। এসব ফল বাগান থেকে 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকল বন্ধ হয়েছে প্রায় 4.5 বছর আগে। দিনে দিনে ধ্বংস হচ্ছে প্রতিটি মিলের কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও অবকাঠামো। কিন্তু এখনও মিলগুলো ব্যবস্থাপনার কাজে আছে 9 শতাধিক কর্মকর্তা কর্মচারী। কাজ না থাকা সত্ত্বেও বেতন ভাতা সহ খরচ হয়েছে প্রায় 235 কোটি টাকা। অপরদিকে এখনও পাওনা না পাওয়ায় চরম অসন্তোষে মিলের শ্রমিকরা। একসময় যে পাটকল মুখর থাকতো যন্ত্র দানবের হুঙ্কারে, সেখানে আজ শুনশান নীরবতা। লোকসানের অজুহাতে 2020 সালে খুলনা ও যশোরের 9টি জুট মিল বন্ধ করে দেয়া হয়। কথা ছিল 2 মাসের মধ্যে পাওনা বুঝিয়ে দেয়া হবে শ্রমিকদের, কিন্তু এতদিনেও তা হয়নি। বাধ্য হয়ে খালিশপুরের শ্রমিকরা নেমেছেন আন্দোলনে। আমাদের এরিয়ার টাকা পাই নাই, আমরা লকডাউনের টাকা পাই নাই, আমাদের মিল কারখানা চালু করতেছে না। 5ই ডিসেম্বরের ভিতরে আমাদের টাকাটা ফয়সালা করুক, আর না হইলে আমরা কিন্তু খালিশপুর জুট মিল সহ 5টা পাটকলের শ্রমিকরা রাস্তায় আত্মাহুতি দেব। চালু না থাকলেও খুলনার মিলগুলো দেখাশোনার জন্য 9 শতাধিক কর্মকর্তা কর্মচারী স্বপদে বহাল আছেন। সেই সময়কার হিসাব করে যে টাকা পয়সা দেওয়ার কথা, শ্রমিকদের সুষ্ঠু হিসাব করে কোনো টাকা দেওয়া হয়নি এবং কে কোন শ্রমিক কত টাকা পাইছে এবং সে যে একটি রিটায়ার্ড হয়েছে বা তার অবসরণ করাইছে তার কোনো চিঠি কোনো শ্রমিকরা এই পর্যন্ত দেয়নি। যেখানে বন্ধ রয়েছে পাটকল সেখানে তারা প্রমোশন নিচ্ছে, কেউ ডিজিএম থেকে জিএম হচ্ছে, কেউ জিএম থেকে ডাইরেক্টর হচ্ছে, কেউ ব্যবস্থাপক থেকে উপব্যবস্থাপক হচ্ছে। দায়িত্বরত কর্মকর্তাদের দাবি রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন কাজে কিছু লোকবল রাখা হয়েছে। এটা আমি পরে থাকা না থাকা তো আমার ব্যাপার না,
আমার চাকরি দিছে, আমি এখানে আসছি, আমি একটা কাগজ নিয়ে আসছি, আমি কেন রয়েছি এই কথার জবাব তার আমি দিতে পারবো না। আমাদের কেন রাখছে সেটা হলো এই সব মিলের যে সহায় সম্পত্তি, পেমেন্ট, আনুষঙ্গিক কাজ, লিস্ট প্রক্রিয়া, অন্যান্য কাজগুলো করার জন্যই আমরা এটা কাজ করে যাচ্ছি। নাগরিক সমাজের প্রতিনিধির অভিযোগ, একটি ভুল সিদ্ধান্তের ফলে সম্ভাবনাময় পাটশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। 500 কোটি টাকা ভর্তুকি দিয়ে যখন এই কারখানা বন্ধ করা হয় শ্রমিকদের দেনা পাওনা দিয়ে, তখন মাত্র 1000 থেকে 1200 কোটি টাকা খরচ করলে এটি আধুনিকায়ন করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। তারা কি করলো? তারা এই 500 কোটি টাকা ভর্তুকি দিয়ে এই কারখানা বন্ধ করলো। সব সংকট কাটিয়ে আবারও মিলগুলো চালুর দাবি জানিয়েছে খুলনাঞ্চলের প্রায় 25,000 শ্রমিক। জারিন অর্নি, যমুনা নিউজ।